Welcome to my channel Funlit with Onushua. আজকে নিয়ে এসেছি Superannuated Man সিরিজের সেকেন্ড ভিডিও। তাহলে আগের ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি অবশেষে চার্লস ল্যাম he got his superannuation from his office এবং আজকের ভিডিও থেকে আমরা টেক্সটে দেখতে পাবো যে এই superannuationের পরে চার্লস ল্যামের অনুভূতিগুলো কি হচ্ছে। So let's begin with the text. I do not know what I answered between surprise and gratitude. এই কথাটা উনি কেন বলছেন? তাহলে আগের ভিডিওতে আমরা দেখেছি কি আগের ভিডিওটা শেষ হচ্ছে উইথ দ্য নিউজ অফ চার্লস ল্যাম সুপারঅ্যানুয়েশন, যেখানে তার অফিস পার্টনার্সরা লেসি তাকে তলব করছেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি যখন সেখানে যাচ্ছেন দেখছেন তার একটা ছোটোখাটো ফেয়ারওয়েল অনুষ্ঠান হচ্ছে এবং সেখানে গিয়ে বল্ডেরও মানে তার এল্ডেস্ট পার্টনার তিনি একটা প্রপোজাল দিচ্ছেন এবং বাকি পার্টনার্সরা সেই প্রপোজালে সম্মত হচ্ছেন। প্রপোজালটা কি? দ্যাট Charles Lamb would retire hence onwards with a pension of the 2/3 amount of his accustomed salary, অর্থাৎ বর্তমানে রিটায়ারমেন্টের সময় তিনি যে স্যালারি অ্যামাউন্টটা পাচ্ছিলেন সেই স্যালারি অ্যামাউন্টের 2/3 তিনি পাবেন পেনশন হিসেবে। তো দিস পার্টিকুলার অফার ওয়াজ ভেরি মাচ প্লিজিং টু চার্লস ল্যাম। তিনি বলছেন এই অফারটাকে ম্যাগনিফিসেন্ট অফার, যার জন্য আজকের টেক্সটে আমরা দেখতে পাচ্ছি তিনি কি বলতে চাইছেন, আই ডু নট নো হোয়াট আই আনসার্ড বিটুইন সারপ্রাইজ অ্যান্ড গ্র্যাটিটিউড। তিনি বলছেন আমি জানি না সেই মুহূর্তে আমি কি উত্তর দিয়েছিলাম, কেননা তার অনুভূতিটা কি ছিল? তার অনুভূতিটা ছিল মাঝখানে কিসে না সারপ্রাইজ, অবাক হয়ে যাওয়ার, এবং গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা। তাহলে এই অবাক হওয়া এবং কৃতজ্ঞতার মাঝে আমি যে কি উত্তর দিয়েছিলাম সেটা বোধহয় আমার নিজেরও জানা নেই। But it was understood that I accepted their proposal. শুধু এইটুকুনি আমার মনে আছে যে আমি তাদের প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম, তাদের প্রস্তাবকে আমি গ্রহণ করে নিয়েছিলাম। And I was told that I was free from that hour to leave their service. এবং তখন আমাকে বলা হয়েছিল যে সেই মুহূর্ত থেকে আমি পুরোপুরি স্বাধীন, তাই মুহূর্ত থেকে আমি আমার কর্মজীবন থেকে অবসর নিতে পারবো। I stammered out a bow. বলছে আমি হোঁচট খেয়ে বো মানে মাথা নত করে আর কি একটা রেসপেক্ট শো করা। বলছে আই স্ট্যামার্ড আউট এ বো, স্ট্যামার্ড আউট মানে হচ্ছে কি হোঁচট খাওয়া, মানে আমি বোটা করতে গিয়ে মাথা নিচু করে রেসপেক্টটা দেখাতে গিয়ে যেন কোথাও হোঁচট খেয়ে গেলাম। তার মানে হোয়াট ওয়াজ এক্স্যাক্টলি দ্য মেন্টাল কন্ডিশন অফ চার্লস ল্যাম? He was on one hand full of surprises for the sudden news of his superannuation. তাহলে যে অফিসে দীর্ঘদিন ধরে the drudgery of his desk life had so much consumed him, সেখান থেকে all of a sudden the news of his emancipation made him completely surprised. ওকে, যার জন্য কখনো তিনি হোঁচট খাচ্ছেন, কখনো অবাক হচ্ছেন, কখনো he feels grateful. So his state of mind became an amalgamation of multiple emotions. ঠিক আছে, অনেকগুলো ইমোশনসের একটা যেন একটা সংমিশ্রণ দেখা দিচ্ছে, and that leads to a state of confusion. ঠিক আছে, and at just 10 minutes after 8 I went home forever. বলছে এবং ঠিক 8:10 পর অর্থাৎ রাত্রি 8:10 PM বলছে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, ফর এভার, চিরকালের জন্য। ঠিক আছে, তার মানে দিস গোয়িং হোম ওয়াজ ফর এভার, তার মানে টুমরো হি উড নট হ্যাভ টু কাম টু দ্য অফিস। হঠাৎ করে এরকম একটা সারপ্রাইজ নিউজ। সো হি ওয়াজ ভেরি মাচ এক্সাইটেড অন ওয়ান হ্যান্ড, কনফিউজ, গ্রেটফুল। সো হি ওয়াজ গোয়িং থ্রু আ লট অফ ইমোশনস। বলছে দিস নোবেল বেনিফিট, বলছে এই মহান যে বেনিফিটটা, ঠিক আছে, এই মহান যে সুবিধাটা বা উপকারটা, গ্র্যাটিটিউড। তাহলে কোনটাকে বলছেন তিনি দ্য নোবেল বেনিফিট? দ্যাট ইজ গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা। forbids me to conceal their names. বলছে এই কৃতজ্ঞতাটা আমাকে ফরবিডস মি, আমাকে ব্যাহত করলো তাদের নামগুলো লোকানোর ক্ষেত্রে। দেখো আমরা দেখেছি চার্লস ল্যাম বরাবরই ইন হিজ এসে হি ডাজ নট মেনশন দ্য ফুল নেম, রাইট?
probably to maintain some sort of the privacy or to let the readers figure out about the person. Okay, তো তিনি কখনোই পুরো নামটা ডিসক্লোজ করেন না, কিন্তু এইবার শেষে গিয়ে বলছেন যে এতটাই কৃতজ্ঞ আমি তাদের প্রতি, তাদের মহানুভবতার প্রতি, যে আমার মনে হচ্ছে কি তাদের নামগুলো অন্তত লুকিয়ে রাখাটা ঠিক হবে না। আই শুড এক্সপ্রেস মাই গ্র্যাটিটিউড ওপেন হার্টেডলি সো দ্যাট এভরিবডি শুড নো অ্যাবাউট দেয়ার নেম, যে মহান ব্যক্তিত্বরা কারা। ঠিক আছে, I owe to the kindness of the most munificent firm in the world. বলছে আমি এই এত মানে দয়ালু এই যে ফার্ম হচ্ছে সেই অফিসটা, অর্গানাইজেশন এত মিউনিফিসেন্ট, এত দয়ালু, এত কাইন্ড, ঠিক আছে, এত বেনিভোলেন্ট, এই ফার্মের কাছে, তাদের দয়ার কাছে, কাইন্ডনেস, তার কাছে আমি চিরকৃতজ্ঞ। ও ঠিক আছে, আমি তাদের দয়ার কাছে, তাদের যে বেনিভোলেন্স, উদারতার কাছে আমি চিরকৃতজ্ঞ। দ্য হাউস অফ বল্ডেরো, তাহলে এই হাউসটা, এই ফার্মের যে পার্টনার্স, সেই পার্টনার্স কারা ছিলেন? দেখো এর আগেও আমি বলেছি আগের ভিডিওতে দ্যাট দেয়ার ওয়ার 4 পার্টনার্স, ঠিক আছে, এই অফিসে এই 4 জন পার্টনার ছিলেন। দ্য এল্ডার পার্টনার ওয়াজ বল্ডেরো, মেরি ওয়েদার, Bosanquet and Leslie. So Leslie was the junior partner and Boldero was the eldest partner. Esto perpetua. এস্তো পারপিচুয়া মানে হচ্ছে মে ইট লিভ লং। তাহলে কাকে বলছেন এস্তো পারপিচুয়া? তিনি তার অফিসের জয়গান করে বলছে কি আমার অফিস দীর্ঘস্থায়ী হোক, দীর্ঘজীবী হোক, তাই তো? তো এস্তো পারপিচুয়া মানে মে ইট লিভ লং, মানে এটা যেন দীর্ঘজীবী হয়। তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি kind of an allusion, esto perpetua, 16th century Venetian historian, ঠিক আছে, ভেনিসের একজন হিস্টোরিয়ান পিয়েত্রো সার্পি, তিনি এই কথাটা বলেছিলেন তার প্রিয় দেশ, তার নিজের দেশ ভেনিস সম্পর্কে অ্যাট দ্য টাইম অফ হিজ ডেথ, তার মৃত্যুর সময় তিনি ভেনিস সম্পর্কে এই কথা বলে গেছিলেন এস্তো পারপিচুয়া, অর্থাৎ আমার ভেনিস দীর্ঘজীবী হোক। ঠিক আছে, এস্তো পারপিচুয়া ইজ অলসো আ ল্যাটিন ফ্রেজ যেটার মানে হচ্ছে মে ইট লিভ লং। তাহলে এই কথাটা কে বলেছিলেন না 16th সেঞ্চুরি একজন ভেনেশিয়ান মানে এখানে ভেনিসের অধিবাসী, ভেনেশিয়ান হিস্টোরিয়ান পিয়েত্রো সার্পি, তিনি তার মৃত্যুর সময় বলেছিলেন যে আমার ভেনিস দীর্ঘজীবী হোক। ঠিক আছে, ফর দ্য ফার্স্ট ডে অর টু আই ফেল স্টান্ট, বলছে প্রথম এক দুদিন আমি খুব অবাক হয়ে গেলাম, মানে স্টান্ট মানে বলা হয় না একেবারে মানে হতভম্ব হয়ে গেলাম, ওভারওয়েলমড, আপ্লুত হয়ে গেছিলাম যে কি করব, এত আনন্দ হচ্ছিল। আই কুড ওনলি অ্যাপ্রিহেন্ড মাই ফেলিসিটি, বলছে আমি ভাবতেও মানে আমি জাস্ট ভাবছি যে আমার ফেলিসিটি মানে হ্যাপিনেস, যে আমার আনন্দটা কোন মাত্রায় পৌঁছে গেছিল, আমি শুধু সেটা ভাবতেই পারি যে আমি কত আনন্দ পেয়েছিলাম। I was too confused to taste it sincerely. এবং ওই যে অনুভূতিটাতে দেখো একটু আগেই বললাম হি ওয়াজ ইন অ্যান অ্যামালগামেশন অফ ইমোশন, ঠিক আছে, বিভিন্ন মানে অনুভূতিগুলোর সংমিশ্রণে কি হয়েছিলেন, পুরোপুরি কনফিউজড হয়ে গেছিলেন। হ্যাঁ, সেই কনফিউশনটা কীরকম, বলছে এতটাই আমি কনফিউজড, এতটাই আমি হতভম্ব হয়ে গেছি, আমার মনে হলো আমার এই যে স্বাধীনতার আনন্দটা আমি যেন ঠিক সিনসিয়ারলি মানে জেনুইনলি আমি যেন ঠিক তার আস্বাদ গ্রহণ করে উঠতে পারছি না। দেখবে মানুষ যখন খুবই আনন্দে আত্মহারা হয়ে যায় তখন বুঝে উঠতে পারে না কি করবে, তাই তো? উনার মানসিক অবস্থাও কিন্তু সেই রকম। এইখানে তোমরা একটু খেয়াল করবে একটা জিনিস লক্ষ্য করার, দেখো মনে আছে আগের ভিডিওতে আমি বলেছিলাম দ্যাট দ্য সেন্টেন্স স্ট্রাকচার অফ চার্লস স্ল্যাম অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস দ্য মুড অফ দ্য এসে, ঠিক আছে? তাহলে এর আগে অবধি আমরা কি দেখেছি, লং সেন্টেন্সেস, মনে আছে আগের ভিডিওতে? যারা আগের ভিডিওটা দেখোনি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই তোমরা আগের ভিডিওটা দেখে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এর আগের ভিডিওতে আমরা কি দেখছি, যে চার্লস স্ল্যাম ইউজেস লং সেন্টেন্সেস, মানে প্রায়র টু হিজ রিটায়ারমেন্ট, তার রিটায়ারমেন্টের আগের সেই সময়কালটা বর্ণনা করতে গিয়ে তিনি লং টিডিয়াস সেন্টেন্সেস ইউজ করছেন, যে সেন্টেন্সগুলো পড়তে পড়তে কি আমরাও হাঁপিয়ে যাচ্ছি, তাই তো? কিন্তু আফটার রিটায়ারমেন্ট দেখো তার সেন্টেন্সগুলো ছোট হয়ে যাচ্ছে, কেন হয়ে যাচ্ছে? তাহলে এখানে কি হচ্ছে, হি হ্যাড ইনাফ টাইম, যার জন্য ছোট ছোট সেন্টেন্সে লিখছে, ঠিক আছে, প্রচুর সময় আছে।
এবং কি অবসর মানে বোঝা যায় না, দেখবে অনেক অবসর অনেক সময় থাকলে কি মানুষ অনেক কথা বলে, ছোট্ট 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 করে একটার পর একটা ফ্লাক্স অফ সেন্টেন্সেস। এখানেও কিন্তু আমরা ওই জিনিসটা দেখছি, সেন্টেন্সগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে, উইচ ইন্ডিকেটস তার কাছে এখন অফুরন্ত সময়। আর আগে লং সেন্টেন্সগুলো ইন্ডিকেট করছে কি তার ওই অ্যাংজাইটিটা, যে তার যে মুক্তির আকাঙ্ক্ষা, এই যে তার যে একটা আর্কসাম জব, সেই মুক্তির আকাঙ্ক্ষা, অনেক কিছু বলার অ্যাংজাইটি, তাড়াতাড়ি বলে ফেলতে হবে, ওই অ্যাংজাইটি দ্যাট ইজ রিফ্লেক্টেড ইন দ্য ইউজ অফ দ্য লং সেন্টেন্সেস। বাট ইন দ্য শর্ট সেন্টেন্সেস after his superannuation we can see his relaxed mind and his tendency to utilize the time to the most of his ability. ঠিক আছে, তাহলে বলছেন দেখো, I wandered about thinking I was happy। বলছে আই ওয়ান্ডার্ড অ্যাবাউট, আমি এদিকে ওদিকে, এখানে WANDER ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো, আমি এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিলাম এইটা ভেবে যে আমি ভীষণ খুশি। অ্যান্ড নোয়িং দ্যাট আই ওয়াজ নট, এইটা জেনেও যে আমি কিন্তু অ্যাকচুয়ালি ততটা খুশি নয়। দেখো এখানে চলে আসছে হিউম্যান সাইকোলজি। হিউম্যান সাইকোলজি বিষয়টা এরকম, মানে অনেক সময় হয় না, আমরাও যখন ছোট ছিলাম আমাদের পরীক্ষার আগে মনে হতো না এই পরীক্ষাটা হয়ে যাক তারপরে এই করব সেই করব, কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে ওই প্রথম 1-2 দিন খুব আনন্দ, তারপরে মনে হতো কি না পড়াশোনাটাই ভালো ছিল, সময় কাটতে চায় না, কি করব কিছু করার থাকে না। তো ডেসপাইট রিডিং, ডেসপাইট রোমিং, তো কতক্ষণ মানুষ পড়বে এক নাগারে, কতক্ষণ মানুষ ঘুরে বেড়াবে। তো রুটিনাইজ লাইফ ইজ সার্টেন থিং, এবং আমাদের বডি আর মাইন্ডটা এমনভাবে রুটিনাইজড হয়ে যায়, তারপরে ওই পরিস্থিতিটার সাথে খাপ খাওয়াতেও কিন্তু সময় লাগে। তাহলে তিনি প্রথমে বলছেন কি আমার খুব আনন্দ হচ্ছে, কিন্তু তারপরেই তিনি বলছেন মনে মনে এটা আমি জানতাম যে আমি যে খুব আনন্দে আছি তাও কিন্তু নয়। I was in the condition of a prisoner in the old Bastille। বলছে আমার অবস্থা হয়েছিল সে পুরনো বাস্তিল, সে বাস্তিলের প্রিজনার, বাস্তিলের যারা বন্দি তাদের মতো। আচ্ছা, বাস্তিল নামটা ইজ ভেরি মাচ অ্যাসোসিয়েটেড উইথ ফ্রেঞ্চ রেভলিউশন, যেখানে আমরা জানি বাস্তিল দুর্গ, যে বাস্তিল দুর্গের পতন করানো হয়েছিল 14 জুলাই 1789, এবং সেই বাস্তিল দুর্গের পতনের ফলে কি হয়েছিল ফ্রেঞ্চ রেভলিউশন। তো সেই দ্য প্রিজন অফ বাস্তিল সেটা কুখ্যাত ছিল, ইনফেমাস ছিল ফর দ্য মানে দ্য বায়াস জুরিসডিকশন অফ দ্য কন্টেম্পোরারি ফ্রেঞ্চ ল। তাহলে সেই সময়কার তদানীন্তন ফ্রেঞ্চ লয়ের যে একটা বায়াস সিস্টেম অফ যে বিচার ব্যবস্থা, যে জুরিসডিকশন, এবং সেখানে কি বিনা বিচারে প্রায় বলা যেতে পারে মানুষজনকে জেলে বন্দি করে দেওয়া হতো, অ্যান্ড দ্যাট ওয়াজ অলসো ফর এ লং পিরিয়ড অফ টাইম, প্রায় মানে 30-40 বছর ধরে তাদেরকে ইমপ্রিজন করে রাখা হতো। তো সেই বাস্তিলটাকে, সে বাস্তিল দুর্গ এবং বাস্তিলের প্রিজন, সেইটাকে পতন ঘটিয়ে 14 জুলাই 1789 ফরাসি বিপ্লব হয়েছিল। ঠিক আছে, তো এখানে আমরা একটা ফরাসি বিপ্লবের রেফারেন্স পাচ্ছি। আবার একটু বলি, রোম্যান্টিক পিরিয়ডটা অ্যাকচুয়ালি ইজ ভেরি মাচ কানেক্টেড উইথ ফ্রেঞ্চ রেভলিউশন, because we know that after the French Revolution or after the series of the terror in the post-revolutionary period that led to the romanticism, that led to the movement of romanticism. The romantic poets in mode, especially in Wordsworth and Shelley, we can see that the revolutionary zeal is very much visible, স্পেশালি শেলির মধ্যে। তাহলে চার্লস ল্যাম্ব তার লেখাগুলো ভীষণভাবে ব্যক্তিগত, পার্সোনাল এসেস, কিন্তু এখানে প্রিজন অফ বাস্তিলের মধ্যে দিয়ে তিনি কোথাও না কোথাও সে ফ্রেঞ্চ রেভলিউশনের একটা রেফারেন্স তুলে ধরলেন। তাহলে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ হিস্টোরিক্যাল অ্যালিউশন। ওকে, তো হিস্টোরিক্যাল অ্যালিউশনে এখানে আমরা দেখতে পাচ্ছি কি বলছে, বাস্তিলের কথা, সাডেনলি লেট লুজ আফটার 40 years কনফাইনমেন্ট। মনে হচ্ছে আমার অবস্থা হয়েছিল যেন সে বাস্তিলের জেলখানার কয়েদিদের মতো, যারা 40 বছর পরে ছাড়া পেয়ে বুঝে উঠতে পারছিল না যে তারা কি করবে এক্স্যাক্টলি। আচ্ছা, এইখানে আমি আরেকটা রেফারেন্স একটু দেব, তোমরা মনে রাখবে, দিস পার্টিকুলার ওয়ে অফ কনফিউশন আফটার বিং এমানসিপেটেড ফ্রম দ্য প্রিজন অফ বাস্তিল, এই কনফিউশন স্টেটটা আমরা আরেকটা চরিত্রের মধ্যে দেখতে পাই। সেটা হচ্ছেন ডক্টর মেনেতে ইন আ টেল অফ টু সিটিজ বাই ডেভিড কপারফিল্ড।
ঠিক আছে, যারা ডেভিড কপারফিল্ডের এই টেল অফ টু সিটিজ পড়েছো তারা ডক্টর মেনেতি নামটার সাথে পরিচিত, যে ডক্টর মেনেতিকে প্রায় বিনা দোষে, হ্যাঁ, অলমোস্ট দেখা যায় মোর দ্যান 40 ইয়ার্স, ঠিক আছে, তাকে কারারুদ্ধ করা হয়েছিল। এবং সেই ডক্টর মেনেতি যখন ছাড়া পান তারপরে জেলে তিনি কি করতেন, হি ইউজ টু স্টিচ শুজ, এবং সেইটাই তিনি পরবর্তীকালে ছাড়া পাওয়ার পরেও তার এই অভ্যেসটা থেকে যায়। তার রাতে যখন ঘুম হতো না তিনি তখন হি ইউজ টু স্টিচ শুজ, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটা ডক্টর মেনেতির একটা রেফারেন্সকে তুলে ধরতে পারি আ টেল অফ টু সিটিজে। যদিও চার্লস ল্যাম্ব ডেভিড কপার মানে চার্লস ডিকেন্সের অনেক আগে এসেছিলেন, সরি আমি আরেকটা জিনিস একটু ভুল বললাম, আ টেল অফ টু সিটিজ অ্যাকচুয়ালি চার্লস ডিকেন্সের লেখা, আমি ডেভিড কপারফিল্ড বলে ফেলেছি। তো চার্লস ডিকেন্সের লেখা হচ্ছে আ টেল অফ টু সিটিজ, ঠিক আছে। ডেভিড কপারফিল্ড ইজ অ্যানাদার নেম অফ চার্লস ডিকেন্স নভেল, মানে অ্যানাদার নভেল। তো চার্লস ডিকেন্সের এই টেল অফ টু সিটিজ যেটা ফরাসি বিপ্লবের প্রাক্কালে লেখা হচ্ছে, সেই ফরাসি বিপ্লবের প্রাক্কালে ডক্টর মেনেতি চরিত্রের মধ্য দিয়ে চার্লস ডিকেন্স আমাদের সামনে তুলে ধরছেন যে প্রিজনার অফ বাস্তিলদের, তারা যে বাস্তিলের জেলের যারা কয়েদি তাদের মানসিক অবস্থা, এখানেও চার্লস ল্যাম্ব সে একই কথা বলছেন। তবে চার্লস ডিকেন্স অনেক পরে লিখছেন, চার্লস ল্যাম্ব আগে লিখছেন, কিন্তু আমরা এখানে একটা মিল পাচ্ছি যেহেতু, তো এই পয়েন্টটা নোট ডাউন করবো। তাহলে প্রিজনার অফ বাস্তিল একটা তো হিস্টোরিক্যাল অ্যালিউশন রয়েছে, আরেকটা এটা পড়তে গেলে আমরা একটা রেফারেন্স দিতেই পারি অফ চার্লস ডিকেন্স নভেল এ টেল অফ টু সিটিজ ক্যারেক্টার ডক্টর মেনেতি, ঠিক আছে। বলছেন দেখো, আই কুড স্কার্স ট্রাস্ট মাইসেলফ উইথ মাইসেলফ, বলছে আমি কদাচিৎ নিজের সাথে নিজেকে বিশ্বাস করতে পারছিলাম। ট্রাস্ট মাইসেলফ উইথ মাইসেলফ মানে আমার মনেই হচ্ছিল না যে এই সময়টা আমি সম্পূর্ণ নিজেকে দিতে পেরেছি, মানে আমার সময় আমি আমার সাথে কাটাচ্ছি, এই বিষয়টা যেন আমি বিশ্বাস করে উঠতে পারছিলাম না। তার অবস্থা হয়েছিল কি, সেই প্রিজনার অফ বাস্তিলের মতো। হঠাৎ দীর্ঘদিন জেলবন্দি অবস্থায় থাকার পরে ছাড়া পেয়ে গেলে মানুষের যা অবস্থা হয় বুঝে উঠতে পারে না, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, তার অবস্থাও ঠিক সেই রকম। তার মানে একটা জিনিস দেখো, হিউম্যান সাইকোলজি, আমরা মানুষরা কিন্তু খুব তাড়াতাড়ি একটা প্রসেসের সাথে, একটা সিস্টেমের সাথে অভ্যস্ত হয়ে যায়, এবং তারপর যখন সেখান থেকে একটা চেঞ্জ আসে, ট্রানজিশন আসে, সেই চেঞ্জটা ভালো হলেও আমাদের জন্য উই অ্যাকচুয়ালি রিকোয়ার সাম টাইম টু গেট কমপ্লিটলি অ্যাকাস্টম টু ইট, যেটাই কিন্তু চার্লস ল্যাম্বেরও হচ্ছে এখানে। বলছে ইট ওয়াজ লাইক পাসিং আউট অফ টাইম ইনটু ইটার্নিটি, মনে হচ্ছে আমার সময়টা যেন ধীরে ধীরে ইটার্নিটিতে পরিণত হচ্ছে, ইটার্নিটির দিকে এগিয়ে যাচ্ছে। ইটার্নিটি বলতে বোঝাচ্ছে সেই চিরন্তন, হ্যাঁ, মানে যেন চিরন্তনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যে সময় যেন কোনো শেষ নেই। For it is a sort of eternity for a man to have his time all to himself. বলছে যখন একটা মানুষ তার সমস্ত সময়টা পুরোপুরি নিজেকে দিতে পারে, তখন সময়টা তার কাছে হয়ে যায় কি, অমর, চিরন্তন, ঠিক আছে। তার মানে এর আগে অবধি হি ওয়াজ স্ট্রাগলিং টু স্পেন্ড সাম টাইম উইথ হিমসেলফ, নিজের সাথে সময় কাটাবার জন্য তিনি ভীষণভাবে ব্যস্ত হতেন, কিন্তু এখন যখন নিজের সাথে সময় কাটানোর জন্য অফুরন্ত সময় রয়েছে, সো নাও হি সিমস টু ফিল এক্সস্টেড, ঠিক আছে। It seemed to me that I had more time on my hands than I could ever manage. এই যে বললাম দেখো, ছোট ছোট সেন্টেন্সেস, এবং অনেক সময় রিডান্ডেন্ট, অপ্রয়োজনীয় সেন্টেন্সও কিন্তু এখানে দেখতে পাবে, জাস্ট অনলি টু রিফ্লেক্ট হিজ মাইন্ড আফটার সুপারঅ্যানুয়েশন, ঠিক আছে। মনে হচ্ছে যেন সময় কাটানোর জন্য বেশি বেশি করে লিখছেন, হ্যাঁ, এটাই হচ্ছে চার্লস ল্যাম্বের পারদর্শিতা। তো বলছেন দেখো যে এতটাই আমার কাছে সময় চলে এলো, হ্যাঁ, আমার হাতে, মনে হলো আমি যেন এই সময়টাকে ম্যানেজ করে উঠতে পারছি না। এইবার তিনি এখানে একটা মেটাফর দিচ্ছেন, ঠিক আছে, একটা মেটাফর প্রয়োগ করছেন। ফ্রম এ পুয়ার ম্যান, পুয়ার ইন টাইম, আমি একজন হতদরিদ্র ব্যক্তি, যে দারিদ্রতাটা কিসের দারিদ্রতা ছিল, সময়ের দারিদ্রতা। তার মানে এখানে টাইমকে মেটাফরাইজ করা হচ্ছে অ্যাজ মানি। তাহলে বলা হচ্ছে কি, আমি সময়ের দিক থেকে ভীষণ দরিদ্র ছিলাম, সেইখান থেকে আই ওয়াজ সাডেনলি লিফটেড আপ ইনটু আ ভাস্ট রেভিনিউ। সেইখান থেকে দরিদ্র মানুষেরা হঠাৎ করে যদি প্রচুর জমি জমা রাজস্বের মালিক হয়ে যায়,
তাদের যেমন অবস্থা হয় আমারও সেই অবস্থা। তাহলে সময়ের দিক থেকে হতদরিদ্র আমি, হঠাৎ করে সময়ের যেন একটা রেভিনিউ, যেন একটা জমি, একটা খাজনা, একটা রাজস্ব যেন আমি লাভ করলাম। মানে এত জমি জমা হয়ে গেল, জমি জমা মানে এখানে সময়ের জমি বলছে, এতটাই আমার সম্পত্তি হলো, সময়ের সম্পত্তি হলো, that I could see no end of my possession, যে আমি আমার সম্পত্তির, কিসের সম্পত্তি, সময়ের সম্পত্তির কোনো শেষ যেন এখানে দেখতে পেলাম না। তাহলে সময়কে তুলনা করা হচ্ছে সম্পত্তির সাথে। তাহলে বলছে আমি যে কিনা সময়ের বিচারে দরিদ্র ছিলাম, সেই আমি যেন সময় সম্পত্তির মালিক হয়ে উঠলাম। ঠিক আছে, তাহলে সময়কে এখানে সম্পত্তির সাথে তুলনা করা হচ্ছে। আই ওয়ান্টেড সাম স্টিওয়ার্ড, এবং এই সময়টাকে ম্যানেজ করার জন্য আমার মনে হলো আমার একজন স্টিওয়ার্ড প্রয়োজন। আচ্ছা, স্টিওয়ার্ড একটু বলে রাখি, আগেকার দিনে যারা জমিদার তাদের দেখবে দেওয়ান বা নায়েব থাকে, ঠিক আছে, যারা হিসেব নিকাশ করেন, আয় ব্যয়টাকে দেখেন, এস্টেটের সমস্ত হিসেব। বলছে আমার যেন একটা স্টিওয়ার্ডের প্রয়োজন হলো। তাহলে স্টিওয়ার্ড বলতে বোঝায় দেওয়ান, ঠিক আছে, বা নায়েব মশাই। অর জুডিশিয়াস, জুডিশিয়াস মানে ভীষণভাবে সূক্ষ্ম বা সূক্ষ্ম বিচার বুদ্ধি সম্পন্ন একজন বেইলিফ প্রয়োজন। বেইলিফ শব্দের অর্থ হচ্ছে দ্য ওয়ান হু ম্যানেজেস দ্য লিগাল ম্যাটার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ম্যাটার্স রিলেটেড টু এস্টেট। ভূসম্পত্তি বা আইনি বিষয়গুলো যারা ম্যানেজ করেন তাদেরকে বলা হয়ে থাকে বেইলিফ। ঠিক আছে, তাহলে এখানে আমরা বেইলিফ শব্দে বলতেই পারি শব্দের অর্থ হিসেবে আ লিগাল অর দ্যাট অফ অ্যান এস্টেট ম্যানেজার। ঠিক আছে, তো বলছে আমার মনে হলো আমার যেন একজন দেওয়ান অথবা একজন যেন এস্টেট ম্যানেজার প্রয়োজন, টু ম্যানেজ মাই এস্টেটস ইন টাইম ফর মি, যে আমার হয়ে আমার সময় সম্পত্তিটাকে একটু ম্যানেজ করে দেবে। ঠিক আছে, যেমনভাবে দিওয়ান সাহেবরা ম্যানেজ করে দেন, বা যারা বেইলিফ হন, ঠিক আছে, শেরিফ হন, তারা যেমন ম্যানেজ করে দেন যে এই সময়টা এই খাতে ব্যয় করতে হবে, এইখানে এই কাজটা করতে হবে। বলছে আমাকেও যেন তারা একটু ম্যানেজ করে দেয় আমার সময়টাকেও, যে কোন খাতে কত সময় আমি ব্যয় করতে পারবো। তার মানে হি ফিল সাডেনলি দ্যাট হি ইজ রিচ উইথ টাইম। ঠিক আছে, তাহলে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফর। And here let me caution persons grown old in active business. বলছে এইখানে আমার মনে হয় আমার একটু সে সমস্ত মানুষজনকে সাবধান করে দেওয়া উচিত যারা অ্যাক্টিভ বিজনেস, মানে যারা সক্ষম, যারা প্রচুর কাজকর্ম করে করে বয়স হয়েছে। ঠিক আছে, মানে যারা অ্যাক্টিভ বিজনেস বলতে বোঝাতে চাইছেন যারা সারা জীবন অনেক কর্মঠ থেকেছেন এবং নানা রকম কাজ করতে করতে যারা আজকে বয়স্ক হয়ে উঠেছেন। ঠিক আছে, not lightly nor without weighing their own resources. বলছে নট লাইটলি মানে হালকাভাবে নয়, এবং নট উইদাউট ওয়েইং দেয়ার ওন রিসোর্সেস, এবং নিজের যে রিসোর্সেস, নিজের যে সম্পত্তি সেগুলোকে মানে মাপজোপ না করি, ওয়েইং মানে মাপজোপ না করি, টু ফরগো দেয়ার কাস্টমারি এমপ্লয়মেন্ট অল অ্যাট ওয়ান্স। তার মানে নিজের যে কাস্টমারি প্রথাগত যে এমপ্লয়মেন্ট, চাকরি, সেইটাকে এক লহমায় বা এক ঝলকে এইভাবে যেতে দিতে যাওয়া আমার মনে হয় উচিত না। তার মানে তিনি এখানে অ্যাডভাইস করছেন কাদেরকে, যারা ভীষণভাবে একটা কর্মঠ জীবনযাপন করে বার্ধক্যে এসেছেন, তাদের নিজের সম্পত্তির বিচার বিবেচনা না করে হালকাভাবে এইভাবে নিজের প্রথাগত যে চাকরিটা সেইটাকে এইভাবে হাত থেকে বেরিয়ে যেতে দেওয়া তাদের উচিত হবে না। তাহলে এই জিনিসটা তার হয়েছে, এবং দেখো সেখানে তিনি এখন অন্যদেরকে অ্যাডভাইস করছেন। তার মানে বুঝতে পারছি আমরা কি, হি ইজ নট এক্স্যাক্টলি ভেরি মাচ হ্যাপি উইথ দিস সুপারঅ্যানুয়েশন। ঠিক আছে, তাহলে যদি এখান থেকে প্রশ্ন আসে হোয়াট ওয়াজ অ্যাকচুয়ালি চার্লস ল্যাম্বস রিয়াকশন টুয়ার্ডস দ্য সুপারঅ্যানুয়েশন, তাহলে আমরা প্রথম রিয়াকশন বলতেই পারি কনফিউশন, সারপ্রাইজ, এবং ধীরে ধীরে কি হি টুক টাইম টু গেট অ্যাকাস্টমড টু দ্য নিউ সিচুয়েশন। ঠিক আছে, তারপরে বলছেন মানে একটা স্টেট অফ কনফিউশন বলা যেতে পারে। বলছেন ফর দেয়ার মে বি ডেঞ্জার ইন ইট, বলছে কেন আমি তাদেরকে সাবধান করছি, কেননা এখানে সমূহ বিপদ রয়েছে। ঠিক আছে, বেশ এটা বিপদসংকুল হতে পারে।
তার মানে কি হচ্ছে, কেন বিপদসংকুল? তাদের পক্ষে সময় কাটানোটা মুশকিল হয়ে যাবে যারা দীর্ঘদিন কর্মঠ থেকেছেন। হঠাৎ করে কর্মহীন হয়ে গেলে কি তাদের পক্ষে সময় কাটানোটা মুশকিল হয়ে যাবে। তখন কি আগেন দে মে ফিল ডিপ্রেসড। আই ফিল ইট বাই মাইসেলফ, বলছে আমি নিজেকে দিয়ে এটা উপলব্ধি করতে পারছি। বাট আই নো দ্যাট মাই রিসোর্সেস আর সাফিসিয়েন্ট। কিন্তু যেহেতু আমি জানি যে আমার যে যা রিসোর্সেস মানে কি, আমার বেঁচে থাকার যা যা প্রয়োজনীয় সরঞ্জাম, আমার সম্পত্তি, আমার যা কিছু প্রয়োজন আমার কাছে যথেষ্ট পরিমাণে রয়েছে। তাহলে এই মানুষটাই মনে করে দেখো, রিটায়ারমেন্টের সময়ের আগে ভিডিওতে বলেছিলাম, তিনি বলছেন কি, আমার সম্পত্তি নিয়ে যখন জিজ্ঞেস করেছিল আমি বলেছিলাম কি ভীষণ অল্প রয়েছে। ঠিক আছে, তাহলে নাও অ্যাজ হি ইজ গেটিং আ গুড অ্যামাউন্ট অফ পেনশন, সো হি হ্যাজ ইনাফ রিসোর্সেস। তাহলে এই বয়সকালে এতটা বেশি রিসোর্সেস নিয়ে অফুরন্ত সময় এবং কোনো কাজ না থাকা মানুষ, তাদের কি পরিণতি হয়? দে আগেন ফিল আ কাইন্ড অফ অ্যাংজাইটি। ঠিক আছে, তাহলে বলছে অ্যান্ড নাও দ্যাট দোজ ফার্স্ট গিডি র্যাপচার্স হ্যাভ সাবসাইডেড, এবং এখন যেহেতু সে প্রথম দিনের গিডি র্যাপচার্স মানে এখানে জয়, গিডি মানে মাথা ঘোরানো, যে ডিজিনেসটা, মাথা ঘুরে যাওয়া, বলছে প্রথম দিনের ওই যে আনন্দে আত্মহারা হয়ে মাথা ঘুরে যাওয়ার যে পরিস্থিতি আমার, সেইটা হ্যাভ সাবসাইডেড মানে সেইটা, সেই ঘোরটা কিছুদিন কাটার পর I have a quiet home feeling of my blessedness of my condition. বলছে তার ওই আনন্দের মুহূর্তটা, ওভারওয়েলমিংটা, সেইটা কেটে যাওয়ার পরে আমি ধীরে ধীরে আমার এই সুখী জীবনের পরিস্থিতির সাথে হোম ফিলিং মানে অভ্যস্ত হয়ে উঠলাম। ঠিক আছে, তাহলে হোম ফিলিং বলতে বোঝানো হচ্ছে কি অভ্যস্ত হয়ে উঠলাম, যে আমার এখন খুব ব্লেসেডনেস। তাহলে দিস লাইন অ্যাকচুয়ালি ইজ অ্যান এক্সাম্পল অফ আইরনি। হ্যাঁ, বলা হচ্ছে আই অ্যাম ইন নো হারি, আমার না আছে কোনো তাড়াহুড়ো। দেখো এই কথাগুলো বলছেন এবং সেন্টেন্সগুলো দেখেছো ছোট ছোট হতে শুরু করে দিয়েছে, তার মানে কি প্রচুর সময়, প্রচুর কিছু লিখতে পারবেন। বলছেন আই অ্যাম ইন নো হারি, আমার কোনো তাড়াহুড়ো নেই। হ্যাভিং অল হলিডেজ আই অ্যাম অ্যাজ দো আই হ্যাড নান, বলছে আমার কাছে এখন সমস্ত ছুটি রয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে কি আমার কাছে যেন কোনো ছুটিই নেই। কেন এই কথা বলছে? বিকজ হি ফেল টু টেস্ট দ্য ফ্লেভার্স অফ হলিডে এনিমোর। এখন আর ওই ছুটির দিনের যে আমেজটা, সেইটা উপভোগ করতে তিনি ভুলে গেছে। রোজই যদি ছুটি থাকে, মনে করে দেখো না আমাদের এই লকডাউন পিরিয়ডে যখন প্রথাগতভাবে আমাদের স্কুল, কলেজ, অফিস বন্ধ ছিল, ওয়ার্ক ফ্রম হোম ছিল, তখন কি হয়েছিল? আমরাও কি ধীরে ধীরে কি মনে হচ্ছিল, হাঁপিয়ে উঠছিলাম যে এতটা ছুটিও বোধহয় ভালো লাগে না, তাই তো? তো এখানেও তার একই অবস্থা। ইফ টাইম হাং হেভি আপন মি আই কুড ওয়াক ইট অ্যাওয়ে, বলছে যদি সময়ের ভারটা আমার ওপর অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে, আমি হেঁটে এখন সেই ভারটাকে একটু লাঘব করে দিই। But I do not walk all day long as I used to do in those old transient holidays. বলছে কিন্তু এখন আর আমি ওই অতটা হাঁটি না, যতটা আমি হাঁটতে অভ্যস্ত ছিলাম আমার সে পুরনো ট্রানজিয়েন্ট মানে কি ক্ষয়িষ্ণু, ঠিক আছে, যেটা বেশি দিন স্থায়ী নয়, আমার সেই স্বল্পস্থায়ী ছুটির দিনগুলোতে আমি যেভাবে অনেকটা হাঁটতাম 30 miles a day to make the most of them, প্রায় দিনে 30 মাইল, অতটা যে হাঁটতাম আমি। কেন হাঁটতেন তিনি? টু মেক দ্য মোস্ট অফ ইট মানে সেই ছুটির দিনগুলোকে পুরোপুরি উপভোগ করতে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম চার্লস ল্যাম কিন্তু হাঁটতে ভীষণ ভালোবাসতেন, বিকজ হি ইউজ টু লুক অ্যারাউন্ড দ্য শপস, দ্য স্ট্রিটস, দ্য পিপল উইথ দেয়ার বিজি ফেসেস, ওকে, অ্যান্ড হি ইউজ টু আইডল ওভার দ্যাট। তিনি এগুলো ভাবতে ভীষণ ভালোবাসতেন। বলছেন যে ওই দিনগুলোতে সে ক্ষয়িষ্ণু, সেই স্বল্পস্থায়ী ছুটির দিনগুলোতে আমি যেখানে প্রায় 30 মাইল হাঁটতাম, কেননা আমার তখন মাথায় থাকতো কি যতটা পারবে দিনটাকে ইউটিলাইজ করব। বলছে এখনও আমি হাঁটি কিন্তু ওই ততটা আর হাঁটি না, কেন এখন তো আমার ওই তাড়াটা নেই যে মোস্টলি ইউটিলাইজ করতে হবে, সেই চাপটা তো আর এখন আমার নেই। বলছেন দেখো ইফ টাইম ওয়্যার ট্রাবলসাম, সময় কাটানো যখন খুব মানে মুশকিল হয়ে যায়, ট্রাবলসাম, ঠিক আছে, যখন সমস্যা সংকুল হয়ে যায়, খুব মুশকিল হয়ে যায়, আই কুড রিড ইট অ্যাওয়ে, তখন আমি পড়াশুনো করে সময়টা কাটাই।
বাট আই ডু নট রিড ইন দ্যাট ভায়োলেন্ট মেজার। কিন্তু সেই রকম মানে হিংস্র পরিমাপে, ঠিক আছে, মানে ওই অতিরিক্ত পরিমাপে আর আমি এখন বই পড়ি না। উইথ উইচ আই হ্যাভ নো টাইম মাই ওন বাট ক্যান্ডেল লাইট টাইম। কিন্তু যতটা আমি পড়তাম কখন, যখন আমি চাকরি করতাম, যেই সময় আমার নিজের সাথে কাটানোর মতো সময় থাকতো না, শুধু বই পড়ার জন্য তিনি কোন সময়টা পেতেন না, ক্যান্ডেল লাইট টাইম, তার মানে রাত্রির সময়টা পেতেন। সারাদিনে এত ব্যস্ততা, মানে ধরেই নাও তার রিটায়ারমেন্টের ডেতেও তিনি 8টা-10 অফিস থেকে ফিরছেন, তারপরেই মানুষটা হেঁটে বাড়ি আসেন, প্রায় রাত 9টার সময় যদি বাড়ি পৌঁছন, হ্যাঁ, খাওয়া দাওয়া করে মানে কতটুকু আর নিজের সাথে কাটানোর সময় পেতেন তিনি। বলছে ওই জন্য রাত জেগে জেগে, তাহলে ক্যান্ডেল লাইট টাইম মানে রাত্রিবেলায় আমি বই পড়তাম। আই ইউজ টু ভ্যারি আউট মাই হেড অ্যান্ড আইসাইট ইন বাইগন উইন্টার্স। এবং সে শীতের রাত্রেও, সেই চলে যাওয়া, বাইগন মানে যেটা চলে গেছে, সেই চলে যাওয়া শীতের রাতে বই পড়ে পড়ে আমি আমার চোখ এবং মাথার উপরে কি চাপটাই না দিয়েছি। কেন দিতেন? বিকজ হি ওয়ান্টেড টু স্পেন্ড মোস্ট অফ দ্য টাইম উইথ হিমসেলফ। এবং তার কাছে রিক্রিয়েশন মানেই কি ছিল? একটু হাঁটতে যাওয়া, একটু বই পড়া, বসে বসে ভাবা, এগুলো করতে তিনি ভীষণ ভালোবাসতেন। ঠিক আছে, আচ্ছা, ক্যান্ডেল লাইট টাইম ইজ অ্যান এক্সাম্পল অফ পেরিফ্রেসিস। তাহলে এখানে নাইট কথাটা না বলে ক্যান্ডেল লাইট টাইম বলা হচ্ছে। ওকে, তাহলে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ পেরিফ্রেসিস। আচ্ছা, আরেকটা ফিগার অফ স্পিচ হবে ক্যান্ডেল লাইট টাইম, এখানে মেটাফরকেও ইন্ডিকেট করছে, কেন রাত্রিকে এখানে ক্যান্ডেল লাইটের সাথে তুলনা করা হচ্ছে। রাত্রি মানে কি খুব ছোট, তাই তো, এই পড়তে পড়তে ঘুমোতে ঘুমোতেই কেটে যায়। তাহলে ক্যান্ডেল কি হয়? ক্যান্ডেল গলতে গলতে নিভে যায়। তাহলে রাত্রিটাও সেরকম কি খুব মানে বলা যেতে পারে খুবই স্বল্পস্থায়ী। সেই জন্য ক্যান্ডেল লাইট টাইমটা ইজ অলসো আ মেটাফর, যেখানে রাত্রির স্বল্পস্থায়িত্বটাকে ক্যান্ডেলের সাথে তুলনা করা হচ্ছে। ক্যান্ডেল যেরকম গলে গলে একটা সময় নিভে যায়, রাত্রিটাও কি খুব তাড়াতাড়ি অতিবাহিত হয়ে যায়। তাহলে ক্যান্ডেল লাইট টাইম ইজ বোথ অ্যান এক্সাম্পল অফ পেরিফ্রেসিস, পেরিফ্রেসিস বা সার্কামলোকিউশন, যেখানে নাইট কথাটা সোজাসুজি না বলে ঘুরিয়ে বলা হচ্ছে ক্যান্ডেল লাইট টাইম। এবং দ্বিতীয়, ক্যান্ডেল লাইট টাইম ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ মেটাফর। তাহলে বলছে আই ওয়াক, রিড অর স্ক্রিবল। বলছে হয় আমি হাঁটি, না হলে আমি বই পড়ি, না হলে স্ক্রিবল। স্ক্রিবল মানে হচ্ছে আপন মনে আঁকি বুকি কাটা, ঠিক আছে, ড্রয়িং বলা যেতে পারে, কিন্তু খুব যে থটফুল ড্রয়িং তা নয়। এই অনেক সময় হয় না, বসে আছে চুপ করে, হাতে কাগজ পেন আছে, একটা কিছু মানে ফুল পাতা গাছ বাড়িয়ে যে একটা কিছু এঁকে ফেলছি, তো ওইটা বলছে আমি এরকম ছোট ছোট টুকটুক করে স্ক্রিবল করতাম, অ্যাজ নাও, এখনকার মতো, মানে এখন যেটা আমি করি। জাস্ট ওয়েন দ্য ফিট সিজেস মি। ফিট সিজেস মি মানে হচ্ছে যখন যেরকম ইচ্ছে ভর করে, ঠিক আছে, যখন পড়বার ইচ্ছে হয়, ইচ্ছে ভর করে কথাটা বলতে বোঝাচ্ছেন ফিট সিজেস মি। যখন পড়বার ইচ্ছে হয় বই পড়ি, যখন আমার মাথায় পড়ার ভূত চাপে আমি বই পড়ি, যখন হাঁটার ইচ্ছে হয় আমি হাঁটতে বেরোই, যখন মনে হয় একটু আঁকি বুকি কাটি খাতা পেনগুলো নিয়ে ড্রয়িং করি, তখন আমি সেটাই করি। আই নো লঙ্গার হান্ট আফটার প্লেজার। আমি আর এখন আনন্দের শিকার করতে বেরোই না, ঠিক আছে, মানে আনন্দের পিছু ধাওয়া করি না এখন আর আমি। আই লেট ইট কাম টু মি। আমি চাই, আমি ছেড়ে দিয়েছি যে আনন্দ নিজেই আমার কাছে আসুক, ঠিক আছে, সমস্ত রকম যে প্লেজার, আনন্দ, সে নিজেই আমার কাছে আসুক। আমি আর এখন ওকে পাত্তা দিই না, ওর পেছনে ধাওয়া করি না। আচ্ছা, এই যে লাইনটা আই নো লঙ্গার হান্ট আফটার প্লেজার, আই লেট ইট কাম টু মি, ঠিক আছে, এইখানে কিন্তু আমরা একটা অ্যান্টিথেসিস দেখতে পাবো, অ্যান্টিথেসিস ফিগার অফ স্পিচ। অ্যান্টিথেসিসে আমরা কি পাই? দ্য টু কন্ট্রাডিক্টরি সেট অফ আইডিয়াস আর প্লেস টুগেদার টু এমফাসাইজ ওয়ান। যেখানে দুটো বিপরীত ধর্মী আইডিয়াকে একত্র করে একটা আইডিয়ার ওপরে জোর দেওয়া হয়, সেটাকে বলা হয় অ্যান্টিথেসিস। যেমন একটা এক্সাম্পল দিয়ে অ্যান্টিথেসিসের, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। তাহলে দেখো, দুটো কন্ট্রাডিক্টরি আইডিয়া, যে একতাই বল আর আমরা ভাগ হয়ে গেলে আমাদের শক্তি হারিয়ে যাবে। তাহলে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, এই দুটো কন্ট্রারি আইডিয়াকে প্লেস করা হচ্ছে একটা আইডিয়ার ওপর গুরুত্ব দেওয়ার জন্য। কোনটা? না, ইউনাইটেড উই স্ট্যান্ড। তাহলে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান্টিথেসিস। এখানেও দেখো দুটো কন্ট্রারি আইডিয়া, আই নো লঙ্গার হান্ট আফটার প্লেজার, আই লেট ইট কাম টু মি। তাহলে কোনটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে? আই লেট ইট কাম টু মি, ঠিক আছে। তাহলে এখানে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান্টিথেসিস। বলছে
বলছে আই এম লাইক দ্য ম্যান, এখন আমি হয়ে গেছি ঠিক সেই রকম একজন মানুষ, দ্যাট ইজ বর্ন অ্যান্ড হ্যাজ হিজ ইয়ার্স কাম টু হিম, যে জন্মেছে এবং মানে বহুকাল আগে জন্মেছে, কিন্তু এতদিনে সে তার যে সময়কালটাকে, ঠিক আছে, মানে তার পরিণতিটাকে সে এখন আসতে দিচ্ছে। ইন সাম গ্রিন ডেজার্ট, মানে তিনি বলতে চাইছেন হ্যাজ দিস ইয়ার্স কাম টু হিম ইন সাম গ্রিন ডেজার্ট, মানে জন্মার সময় আমাদের দেখো জন্মগত একটা যেটা বিষয় থাকে, জন্মানোর সময় আমরা একটা জীবন পাই, বলছে সেই জন্মেছি আমি বহুকাল আগে, কিন্তু গ্রিন ডেজার্ট বলতে বোঝাচ্ছে কি দ্য বিউটি অফ নেচার, বা জীবনটাকে যে উপভোগ করা, ঠিক আছে, গ্রিন ডেজার্ট ইজ এ মেটাফর। তাহলে বলছি জীবনটাকে এই যে উপভোগ করা, সেইটা যেন আমার এত দিনে এসেছে, মানে আমি অনেক দিন আগে জন্মেছি কিন্তু জীবনটাকে সেভাবে উপভোগ করে উঠতে পারিনি, যেটা আমি এখন নিজের জীবনটাকে উপভোগ করছি। তাই তোমরা ছবিতেই দেখো এখানে একজন বয়স্ক মানুষ হাঁটছেন, মুখে হালকা হাসি, হাতে বইপত্র, ঠিক আছে, মানে আ সেন্স অফ কমপ্লিশন, যে এতদিনে জীবনটাকে নিজের মতো করে আমি বাঁচছি। আচ্ছা, এই যে লাইনটা ইয়ার্স টু কাম ইন সাম গ্রিন ডেজার্ট, এই লাইনটা নেওয়া হচ্ছে আমাদের টমাস মিডলটন। টমাস মিডলটনের নামটা তোমরা পেয়ে থাকবে ডেকাডেন্স অফ ড্রামা যখন পড়েছো তোমরা, ঠিক আছে, আফটার উইলিয়াম শেক্সপিয়ার যে ডেকাডেন্স অফ ড্রামা, সে ডেকাডেন্ট পিরিয়ডের একজন উল্লেখযোগ্য ড্রামাটিস্ট টমাস মিডলটন। সে টমাস মিডলটনের একটা হিস্টোরিক্যাল ড্রামা রয়েছে, যে ড্রামার নাম হেঙ্গিস্ট কিং অফ কেন্ট, বা তার একটা সাবটাইটেল রয়েছে, যেগুলো ডেকাডেন্ট পিরিয়ডে যে কোনো নাটকের দেখবে একটা করে সাবটাইটেল থাকে। তাহলে এইটার সাবটাইটেল কি দ্য মেয়র অফ কুইন বোরো। তাহলে এই নাটকটা থেকে এই লাইনটা ইন সাম গ্রিন ডেজার্ট সেইটা নেওয়া হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা আরেকটা অ্যালিউশন। এই অ্যালিউশনগুলো তোমরা কিন্তু একটু মনে রাখবে, দরকার পড়লে ভিডিওটা পজ করে একটু নোট ডাউন করে নেবে। ইয়ার্স ইউ উইল সে, বছর তোমরা বলতেই পারো। What is the superannuated simple man calculating upon? তোমরা প্রশ্ন করতেই পারো যে এই সিম্পলটন মানে একটু বোকাশোকা মানুষ, ঠিক আছে, এই বোকাশোকা মানে সুপারঅ্যানুয়েটেড মানুষটা, সুপারঅ্যানুয়েটেড মানে তাড়াতাড়ি যে রিটায়ার্ড পাওয়া, এই সহজ সরল বোকাশোকা মানুষটা কি এত হিসেব করে সময়ের, বছরের? হি হ্যাজ অলরেডি টোল্ড আস হি ইজ পাস্ট 50। এই যে সে অলরেডি বলেছে যে তার বয়স প্রায় 50-এর ঊর্ধ্বে হয়ে গেছে। তার মানে এখানে আমরা জানতে পারছি কি চার্লস ল্যাম্বস এজ আফটার অ্যাট দ্য টাইম অফ হিজ রিটায়ারমেন্ট ওয়াজ 50, ঠিক আছে। আই হ্যাভ ইনডিড লিভড নমিনালি 50 ইয়ার্স, বলছে আমার বছর 50 হলেও আমি বড় জোর 50টা বছর বেঁচেছি। কেন এই কথা বলছেন? বাট ডিডাক্ট আউট অফ দেম দ্য আওয়ার্স উইচ আই হ্যাভ লিভড টু আদার পিপল। বলছে আমার এই 50 বছরের জীবনের যদি ওই বছরগুলো বাদ দেওয়া হয়, যেই বছরগুলো আমি অন্যের কাজ করতে কাটিয়েছি, অন্যের জন্য বেঁচেছি, ঠিক আছে, অ্যান্ড নট টু মাইসেলফ, নিজেকে সময় দিইনি, নিজের জন্য বাঁচিনি, অন্যের কাজ করার জন্য, অন্যের জন্য বেঁচেছি। তাহলে সেই সময়টাকে যদি আমি আমার এই 50 বছর থেকে বাদ দিই, অ্যান্ড ইউ উইল ফাইন্ড মি আ স্টিল ইয়াং ফেলো, তাহলে দেখবে বয়সের বিচারে আমি এখনও যথেষ্ট ইয়াং, যথেষ্ট একজন তরুণ, ঠিক আছে, একজন তরুণ। কেন তিনি এই কথা বলছেন? তাহলে তিনি মনে করেন যে সময় বা বয়স তখনই একটা মানুষের রিয়েলাইজ করা হয় যখন সেই সময়টা সে নিজের সাথে কাটায়। বলছে তাহলে আমি তো নিজের সাথে সময় পাইনি, আমি তো অন্যের হয়ে কাজ করতে গিয়ে বা অন্যের কাজ করতে গিয়ে সময় কাটিয়েছি, ঠিক আছে, অন্যের জন্য সময় কাটিয়েছি। তাহলে সেই সময়গুলোকে আমার 50 বছর বয়স থেকে যদি বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে বলা যেতে পারে সেই বিচারে আমি এখনো যথেষ্ট তরুণ। তাহলে ফর দিস ইজ দ্য ওনলি ট্রু টাইম, তিনি মনে করছেন এটাই হচ্ছে একমাত্র সত্যিকারের সময়, উইচ আ ম্যান ক্যান প্রপারলি কল হিজ ওন, যে সময়টাকে একটা মানুষ বলতে পারে এই সময়টা শুধু আমার সময়। দ্যাট হুইচ হি হ্যাজ অল টু হিমসেলফ, যে সময়টা সে নিজের সাথে কাটাতে পারে, সেই সময়টাই তার একমাত্র সময়। দ্য রেস্ট, এবং বাকিটা, দো ইন সাম সেন্স হি মে বি সেড টু লিভ ইট, যদিও অন্য এক অর্থে বলা যেতে পারে সেই সময়টা সে বেঁচেছে, ইজ আদার পিপলস টাইম, নট হিজ,
তার মানে যে সময়টা সে অন্যের কাজ করে কাটিয়েছে, সেই সময়টা সে অন্যের জন্য বেঁচেছে, সেই সময়টা অন্যের সময়, সেই সময়টা তার নিজের ব্যক্তিগত সময় কখনোই হতে পারে না। এই জায়গাটা পড়তে গিয়ে কোথাও না কোথাও জর্জ বার্নার্ড শো এর ফ্রিডম মনে পড়ছে না? কি বলছেন জর্জ বার্নার্ড শো? যে আমাদের জীবনের মানে আমাদের দিনের অধিকাংশ সময়টা আমরা ন্যাচারাল স্লেভারি করি, বাকি সময়টা আমরা কি, আমরা ম্যান টু ম্যান স্লেভারি করি, তাই তো? তাহলে এই বিষয়টা কিন্তু অনেকটা এখানে আমরা মিল পাচ্ছি। চার্লস ল্যামও বলছে যে যেই সময়টা আমরা অন্যের কাজ করতে কাটাই সেইটা ঠিক সময় নয়, যেই সময়টা আমরা নিজের জন্য কাটাই সেইটাই হচ্ছে প্রকৃতপক্ষে সময়। যারা ফ্রিডমের ভিডিওটা দেখোনি, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ফ্রিডমের ভিডিওটা সেখান থেকে দেখে নিতে পারবে। তাহলে বলা হচ্ছে দ্য রেমনেন্ট অফ মাই পুয়ার ডেজ, রেমনেন্ট মানে হচ্ছে রিমেইনিং, ঠিক আছে, যে মানে বাকি থাকা অংশটুকু, অফ মাই পুয়ার ডেজ লং অর শর্ট, ইজ অ্যাট লিস্ট মাল্টিপ্লাইড ফর মি 3-fold। বলছে সেই দিনগুলো, পুয়ার ডেজ বলতে আমার যে দারিদ্রের দিনগুলো, কোনটা বলছেন তিনি, তার এই যে অফিস জীবন, বলছে সেইটা লং বা শর্ট, বড় বা ছোট হোক, অ্যাটলিস্ট মাল্টিপ্লাইড ফর মি 3-fold, এখন সেইটা প্রায় 3 গুণ হয়ে গেছে। মানে একটা দিন আমার আগে যেরকমভাবে কাটতো, এখন এক একটা দিন আমার কাছে প্রায় 3টে দিনের সমান হয়ে গেছে, এত অপরন্ত সময়। মাই 10 next years, আমার আগামী 10 বছর, ইফ আই স্ট্রেট সো ফার, আমি যদি সেই হিসেবে সেটাকে ব্যক্ত করি, ঠিক আছে, টেনে নিয়ে যায়, will be as long as any preceding 30, তাহলে বলা যেতে পারে আমার এখনকার 10টা বছর প্রায় 30 বছরের সমান। ইটস আ ফেয়ার রুল অফ 3 সাম, এইটা হচ্ছে একদম সোজা 3 গুণ অঙ্কের হিসেব। তার মানে তিনি এক একটা দিন আগে, মানে একদিনে এখন যে সময়টা কাটাচ্ছেন, আগে 3 দিনে তিনি সেই সময়টা কাটাতেন, সেই বিচারে তার আগামী 10 বছর তার আগের সময়ের হিসাবের অঙ্কে দেখতে গেলে 30 বছর হয়ে যাবে, ঠিক আছে? তার মানে তার বর্তমান এক একটা দিনে তিনি যেই সময়টা কাটাচ্ছেন, আগে তিনি 3 দিনে সেই সময়টা কাটাতে পারতেন নিজের জন্য। তার মানে সেই বিচারে দেখতে গেলে তার আগামী 10 বছর প্রায় আগেকার সময়ের হিসাব করে দেখতে গেলে 30 বছরের সামিল। বলছেন দেখো, among the strange fantasies which beset me at the commencement of my freedom, বলছে আমার এই স্বাধীনতার শুরুতে যে অদ্ভুত মানে ভাবনা চিন্তাগুলো, ফ্যান্টাসিস মানে সার্টেন থট, যে কল্পনাগুলো আমাকে মানে আবৃত করে রাখতো, বেসেট, সেগুলোর মধ্যে, অ্যান্ড অফ উইচ অল ট্রেসেস আর নাও আর নট ইয়েট গান, এবং সেই অদ্ভুত চিন্তা ভাবনা চিহ্নগুলো যেগুলো এখনও মুছে যায়নি, ট্রেস মানে চিহ্ন, যেগুলো এখনও মুছে যায়নি, one was that a vast tract of time had intervened since I quitted the counting house, যে সেটা হচ্ছে কি, আমার মনে হচ্ছে যে কাউন্টিং হাউস, তিনি বারবার করে তার অফিসটাকে কি বলেন, কাউন্টিং হাউস, ঠিক আছে, অফিসের নাম না করে, যে অফিসে যেখানে তিনি যে কাজটা করতেন সেই কাজের পরিপ্রেক্ষিতে বলেন কি কাউন্টিং হাউস, তাই তো? তাহলে বলছেন যে আমার মনে হয় ওই আমার অফিসের কাজটা ছেড়ে দেওয়ার পরে এখন এই আজকের দিনটার মধ্যে যেন প্রচুর সময় কেটে গেছে। I could not conceive of it as an affair of yesterday, আমার কেন জানি এটা মনে হয় না এটা যেন গতকালের একটা ব্যাপার। তার মানে কি, তার রিটায়ারমেন্টে বেশি সময় হয়নি, কিন্তু তার মনে হয় যেন কবে থেকে আমি রিটায়ার লাইফ এনজয় করছি। এটা কখন মনে হয়, যখন আমরা বোর হয়ে যায় একটা কিছুতে, যখন সময় কাটতে চায় না, তখন মনে হয় না কি সময়টা কত লম্বা। এই একই থটস আমরা কিন্তু চার্লস ল্যামের ড্রিম চিলড্রেনে পাবো। কোথায়? যারা ড্রিম চিলড্রেন ভিডিওটা দেখেছো তারা অবশ্যই উত্তর দিতে পারবে, যখন তিনি জন ল্যামের মৃত্যুর কথা বলছেন, ঠিক আছে? যারা ড্রিম চিলড্রেন ভিডিওটা দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে দেখে নেবে। তাহলে বলছে দ্য পার্টনার্স অ্যান্ড দ্য ক্লার্কস উইথ হুম আই হ্যাড ফর সো মেনি ইয়ার্স and for so many hours each day of the year been closely associated, বলছি যে অফিসের পার্টনার্সরা যারা মানে কাইন্ড অফ হিজ বস, তাদের সাথে এবং আমার সহকর্মীদের সাথে এতগুলো বছর, এবং সেই বছরের প্রত্যেকটা ঘন্টা, এক একটা মানে বেশিরভাগ সময়টা যেখানে তাদের সাথে কাটিয়েছি, বিং সাডেনলি রিমুভ ফ্রম দেম, তাদের সাথে হঠাৎ করে সরে গিয়ে,
ঠিক আছে, হঠাৎ করে, দেখো তার প্রিপারেশন নেওয়ারও সময় ছিল না, বলছে তাদের কাছ থেকে হঠাৎ করে সরে গিয়ে দে সিমড অ্যাজ ডেড টু মি, আমার যেন মনে হচ্ছে তারা আমার কাছে কি মৃত, তারা যেন এক্সিস্টই করে না। দেখো এটাই হচ্ছে হিউম্যান এক্সিস্টেন্স, তাই তো, আমাদের অস্তিত্ববাদের এগুলোই হচ্ছে এক একটা অংশ। দেখবে একটা কথা বলেন, একটা প্রোভার্ব আছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, মানে আমাদের চোখ থেকে দূর হয়ে গেলে অনেক সময় মানুষ আমাদের মন থেকেও দূর হয়ে যায়, ঠিক আছে। এটা অনেক ক্ষেত্রে হয়, সব ক্ষেত্রেই যে হয় তা নয়, অনেক ক্ষেত্রেই হয়। মানে সে পুরনো ভেবে দেখো না, স্কুল বা কলেজের বন্ধু, দীর্ঘদিন যোগাযোগ নেই, এখন কি মনে পড়ে, কি মনে হয় তারা যেন আর নেই, ঠিক আছে, মানে তাদের অ্যাবসেন্সটাকে এখানে তুলনা করা হচ্ছে ডেডের সাথে, দে সিমড অ্যাজ ডেড টু মি, তাহলে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলি। ওকে, তাদের অনুপস্থিতিটাকে এখানে তিনি তাদের মৃত্যুর সাথে তুলনা করছেন, যে মাইন্ড থেকে তাদের ভাবনাটা এমনভাবে অবসোলিট হয়ে গেছে মনে হচ্ছে তারা যেন মৃত। ওকে, তাহলে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলি, মানে they seemed as dead to me is an example of simile. There is a fine passage which may serve to illustrate this fancy in a tragedy. তাহলে বলছে বাই স্যার রবার্ট হাওয়ার্ড, বলছে রবার্ট হাওয়ার্ডের একটা ট্র্যাজেডি রয়েছে, স্পিকিং অফ আ ফ্রেন্ডস ডেথ, একটা বন্ধুর মৃত্যু নিয়ে, সেই ট্র্যাজেডির একটা প্যাসেজ তিনি তুলে ধরে বলছেন, আমার এই অবস্থাটা সেই প্যাসেজের সাথে বেশ খাপ খায়। আচ্ছা, এখানে একটু বলে রাখি, আমি ব্র্যাকেটিং করে রেখেছি, রবার্ট হাওয়ার্ড, তাহলে যে স্যার রবার্ট হাওয়ার্ডের ট্র্যাজেডির কথা এখানে তিনি বলছেন, সে রবার্ট হাওয়ার্ড ওয়াজ আ 17th century পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট, এবং যে ট্র্যাজেডিটার কথা এখানে তিনি বলছেন সেই ট্র্যাজেডিটার নাম হচ্ছে দ্য ভেস্টাল ভার্জিন, অর যেটা সাবটাইটেল হচ্ছে দ্য রোমান লেডিস, ঠিক আছে। তাহলে দ্য ভেস্টাল ভার্জিন অর দ্য রোমান লেডিস, তো সেই ট্র্যাজেডির এই লাইনগুলোর কথা এখানে বলা হচ্ছে। ইট ওয়াজ জাস্ট নাও হি ওয়েন্ট অ্যাওয়ে, মনে হচ্ছে এই কিছুক্ষণ আগেই যেন সে চলে গেল। আই হ্যাভ নট সিন্স হ্যাড টাইম টু শেড এ টিয়ার, এবং তার যাওয়ার পরে দু এক ফোঁটা চোখে জল ফেলার সময়টাও যেন আমি পেলাম না। অ্যান্ড ইয়েট দ্য ডিস্টেন্স ডাজ দ্য সেম অ্যাপিয়ার, কিন্তু সেই দূরত্বটা যেন মনে হচ্ছে একই রকম থেকে গেছে। অ্যাজ ইফ হি হ্যাড বিন 1000 years ফ্রম মি, মনে হচ্ছে প্রায় 1000 বছর ধরে সে যেন আমার থেকে দূরে রয়েছে। টাইম টেক্স নো মেজার ইন ইটার্নিটি, বলছে চিরন্তনের বা অমরত্বের অনুপাতে সময়ের যেন কোনো মাপ নেই। তার মানে কি, এই কেটে যাওয়া মুহূর্তগুলো এমনভাবে কেটে যায় মনে হয় কি অনেক দিন আগে যেন কেটে গেছে, তারা যেন এক্সিস্টই করতো না। তাহলে এই কোটেশনটা, এই 4টে লাইন, এই 5টা লাইন স্যার রবার্ট হাওয়ার্ডের ট্র্যাজেডি দ্য ভেস্টাল ভার্জিন অর দ্য রোমান লেডিস, সাবটাইটেলটা এই জন্যই মেনশন করে দিলাম যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যাতে কোনো কনফিউশন না থাকে, ঠিক আছে। তো 1665 সালে এটা প্রকাশিত হয়, পারফর্মড হয়। তো সেই ভেস্টাল ভার্জিন বা দ্য রোমান লেডিসের লাইন হচ্ছে এই 5টা লাইন, তো সেইখান থেকে তিনি এই রেফারেন্সটা তুলে দিচ্ছেন। টু ডিসিপেট দিস অকওয়ার্ড ফিলিং, ডিসিপেট মানে মুছে ফেলা, ঠিক আছে, কাটানো, বলছে আমার এই অদ্ভুত অনুভূতিটাকে কাটিয়ে ওঠার জন্য আই হ্যাভ বিন ফেন টু গো অ্যামাং দেম, আমি প্রায় চেষ্টা করতাম, ফেন মানে হচ্ছে কি ট্রাই করা, চেষ্টা করতাম, টু গো অ্যামাং দেম তাদের সাথে দেখা করার, ওয়ান্স অর টুয়াইস সিন্স, যবে থেকে রিটায়ার করেছিলাম প্রায় 2-1 দিন করে তাদের সাথে গিয়ে আমি দেখা করতাম। টু ভিজিট মাই ওল্ড ডেস্ক ফেলো, আমার সেই পুরনো ডেস্ক ফেলো মানে আমার পাশের ডেস্কে বসতো তাদের সাথে, ঠিক আছে। এখানে ছবিটা দেখো, বুঝতে পারছো, আফটার রিটায়ারমেন্ট অফিসে গেলে লোকজন কি কেমন আছো জিজ্ঞেস করে, কিন্তু সেই অধিকার বোধটা কি আর থাকে, সেটা কিন্তু থাকে না। তাহলে বলা হচ্ছে মাই কো ব্রেথরেন অফ দ্য কুইল, কুইল মানে হচ্ছে কি সেই কষ্টের সাথী, তাহলে কুইল বলতে বোঝাচ্ছে দ্য ড্রাজেরি অফ দ্য ডেস্ক জব। ওকে, বলছে আমার সেই কষ্টের সাথীরা, তাদের সাথে আমি দেখা করতে চাই। দ্যাট আই হ্যাড লেফট বিলো ইন দ্য স্টেট মিলিটেন্ট, যাদেরকে স্টেট মিলিটেন্ট বলতে কোনটাকে বোঝানো হচ্ছে, সেই ডেস্কটাকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, মিলিটেন্ট মানে কি, মিলিটেন্ট মানে হচ্ছে যে টেররিস্ট, স্টেট মিলিটেন্ট মানে যেটা হচ্ছে জাতির বা রাষ্ট্রের যেটা টেররিস্ট, তাহলে কাকে বলছে, সে ডেস্ক জবটাকে বলা হচ্ছে স্টেট মিলিটেন্ট। বলছে তারা এখনও যারা সে ডেস্কের নিচে রয়েছে, ডেস্কের নিচে বিলো কেন, বিকজ দে আর স্টিল সার্ভিং দ্য ডেস্ক। তাহলে স্টেট মিলিটেন্ট ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফার। মিলিটেন্ট কি করে, অত্যাচার করে, তাই তো, বলছি ডেস্ক জবটাও কি তাদেরকে এখন অত্যাচার করে যাচ্ছে, তার মানে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফার।
Not all the kindness with which they received me could quite restore to me that pleasant familiarity which I had heretofore enjoyed among them. বলছে তারা যথাসাধ্য তাদের দয়া দিয়ে চেষ্টা করে যে আমার মধ্যে আবার আগের সে উৎফুল্লতাটা ফিরিয়ে আনা। কিন্তু আগের যে ফ্যামিলিয়ারিটি, আগের যে একটা ফ্যামিলিয়ারিটি বলতে কি বোঝায়, আগের যে আমার স্বাভাবিকতা, ঠিক আছে, আগে যে দেখো এখানে ফ্যামিলিয়ারিটি মানে কিন্তু পরিচিতিটাকে বলছে না, ফ্যামিলিয়ারিটি বলতে বোঝায় না মানে আগে আমরা ধরো বর্তমানে একটা জায়গায় কাজ করছি, সেখানে গিয়ে যেভাবে আমি অভ্যস্ত, ঠিক আছে, আমার যে আরামটা, সে কমফোর্টটা, সেইটা কিন্তু এখন আমি ফিল করি না, যেটা আমি তাদের সাথে সেই সময়ও যে আনন্দটা উপভোগ করতাম। মানে এখন যেন কোথাও না কোথাও মানে গেলে হয়তো চার্লসলেমের মনে হয় তিনি যেন এক অনাকাঙ্ক্ষিত অতিথি। লোকজন ভালো ব্যবহার করছে ঠিকই, কিন্তু দেখবে বাড়ির সদস্য আর অতিথিদের মধ্যে তো একটা পার্থক্য থাকে। অতিথিদেরকে আমরা আদর আপ্যায়ন করি, কিন্তু বাড়ির সদস্যের মধ্যে যে একটা সেন্স অফ বিলঙ্গিংনেস থাকে, অতিথির মধ্যে কি সেই বিলঙ্গিংনেসটা কাজ করবে? তা করবে না। তাহলে তার যেন এখন মনে হয় তিনি যেন একজন অতিথি। এটাকে একটু উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করলাম, আশা করি তোমাদের কাছে একটু সহজ হবে। উই ক্র্যাক সাম অফ আওয়ার ওল্ড জোকস, বলতে দেখা হলে আমরা আমাদের সেই পুরনো হাসি ঠাট্টাগুলো করতাম। বাট মি থট দে ওয়েন্ট অফ বাট ফেইন্টলি, কিন্তু মি থট পারহ্যাপস মানে আমার মনে হলো সেগুলোও যেন ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। মানে সেই হাসি মজাগুলো, মানে তারা হাসছে আমার জন্য, কিন্তু সেই যে আনন্দটা সেইটা যেন ম্লান হয়ে গেছে। মাই ওল্ড ডেস্ক, আমার সেই পুরনো ডেস্ক। তাহলে এই ডেস্ককেই তিনি বলছেন দেখো মিলিটেন্ট, আবার তার প্রতি মায়াও রয়েছে। ওই যে মানুষ অভ্যেসের দাস। দ্য পেগ ওয়্যার আই হাং মাই হ্যাট, আচ্ছা পেগ হচ্ছে কাঠের বলা যেতে পারে একটা উডেন আংটা টাইপের, যেখানে অফিসে গিয়ে মানুষজন তাদের হ্যাট, কোট, আমব্রেলা এগুলোকে ঝুলিয়ে দিতেন, ঠিক আছে, এবং সেগুলো ইন্ডিভিজুয়ালি অ্যালোকেটেড হতো। বলছে আমার সেই নিজের ওই পেকটার কথা মনে পড়ছে, এইখানেই তো আমি আমার টুপিটা ঝোলাতাম। তার মানে ওই যে সেন্স অফ বিলঙ্গিংনেস কাজ করছে। were appropriated to another, আমার ওই পেকটা, আমার এই ডেস্কটা এখন এটা অন্য কাউকে বরাদ্দ করা হয়েছে, অন্য কাউকে দেওয়া হয়েছে। তার মানে কি, হি ওয়াজ রিপ্লেসড বাই সামবডি এলস। দেখো ওটুয়া নাইটিঙ্গেল যখন আমরা পড়ি, ওটুয়া নাইটিঙ্গেল একটা কথা আছে না, মানে নো হাংরি জেনারেশন ট্রেড দি ডাউন, মানে বিষয়বস্তুটা হচ্ছে এখানে খানিকটা ওই রকমই, যে একটা জেনারেশন বা একদল মানুষ আরেক দলকে সবসময় রিপ্লেস করে। মানে আজকে আমি, কালকে আমার জায়গায় অন্য কেউ, ঠিক আছে, দিস ইজ দ্য ট্রুথ অফ লাইফ। বলছে আজকে তার জায়গাটাও যেন রিপ্লেস করে দিচ্ছে অন্য কেউ, তার ডেস্ক আর তার পেগ এখন আর তার নেই, এটা অন্য কারোর হয়ে গেছে। তাহলে বলছে দেখো, আই নিউ ইট মাস্ট বি, আমি জানতাম এটাই হওয়ার আছে, বাট আই কুড নট টেক ইট কাইন্ডলি, কিন্তু খুব মানে মহানুভবতার সাথে যে আমি এটা মেনে নিতে পারছি তা কিন্তু নয়। মনে হচ্ছে এগুলো তো আমার অধিকারের জিনিস অন্য কাউকে দেওয়া হচ্ছে। দেখবে এটা হিউম্যান সাইকোলজি, এই অধিকারের জিনিস অন্য কাউকে দেওয়া নিয়ে মানে সমস্ত ক্ষেত্রে মানুষের মনে একটা অ্যাংজাইটি কাজ করে, একটা সেন্স অফ বিলঙ্গিংনেস কাজ করে। বলছে ডেল টেক মি, ডিএল টেক মি মানে এখানে ডেভিলের কথা বলছে, ডেভিল টেক মি। If I did not feel some remorse, beast, if I had not at quitting my old compeers, বলছে আমি যদি এখনো বলি যে আমার পুরনো সঙ্গী সাথীদেরকে ছেড়ে আমার কষ্ট হচ্ছে না, তাহলে বলতে হবে হ্যাঁ মানে আমি একটা পশু। তিনি নিজেকেই এখানে বলছেন যে আর কত আমি নিজেকে ভোলাবো যে আমি ভালো আছি, আনন্দে আছি, এই যে বলেছিলাম এগুলো সবই আইরনি। হ্যাঁ, যদি আমি এখনও বলি, নিজেকে সান্ত্বনা দিয়ে যাই যে না আমার বন্ধুদেরকে ছেড়ে আমি ভালোই আছি, তাহলে আমি পশুরও অধম। বলছেন দ্য ফেথফুল পার্টনার্স অফ মাই টয়েলস ফর 36 years, আমার 36 বছরের কষ্টের সাথীরা। তাহলে দেখো এখানে একবার 6 and 30 years পেয়েছিলাম, আগের ভিডিওতে একটা রেফারেন্স পেয়েছি 6 and 30 years, এখনও অবধি দুবার হলো, ঠিক আছে, এর আবার আরেকবার রেফারেন্স আছে। তাহলে 6 and 30 years এই কথাটা 3 বার কিন্তু এই এসেতে ব্যবহার করা হচ্ছে, এটা একটু কিন্তু নোট ডাউন করে রাখবে।
তাহলে বলছেন দেখো, দ্যাট স্মুথ ফর মি উইথ দেয়ার জোকস অ্যান্ড কনান্ড্রামস দ্য রাগেডনেস অফ মাই প্রফেশনাল রুট। বলছে ওই হাসি মজা করেই আমার কর্মজীবনের যে রাস্তাটা, যে রাগেডনেস মানে যে এবড়ো খেবড়ো রাস্তাটা, যে কোনান্ড্রামস, যে কনফিউশন, বিভ্রান্তিগুলো, সেইগুলোকে হাসি মজা করে সে রাস্তার যে এবড়ো খেবড়োতা বা এই যে আমার জীবনে যে বিভ্রান্তি, সেইটাকে অনেকটা স্মুথ করে দিয়েছিল। আচ্ছা, প্রফেশনাল রোড ইজ অ্যান এক্সাম্পল আগেন অফ মেটাফার। ঠিক আছে, তার কর্মজীবনটাকে রোডের সাথে তুলনা করা হচ্ছে। তাহলে প্রফেশনাল রোড, রাগেডনেস অফ মাই প্রফেশনাল রোড ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফার। Had it been so rugged then after all, এখন আমার মনে হয় আমার কর্মজীবনটা কি এতটাই রুক্ষ ছিল? Or was I a coward simply? না, আমি ছিলাম একজন কাওয়ার্ড, একজন ভীতু। ওয়েল, ইট ইজ টু লেট টু রিমেন্ট। যাক, এখন আর এইসব ভেবে লাভ নেই, অনেক দেরি হয়ে গেছে। এখন আর আমরা বলি না, আফসোস করে কোনো লাভ নেই। And I also know that these suggestions are a common fallacy of mind on such occasions. বলছে আমি এটাও জানি, এই যে সাজেশনস মানে এই যে খেয়াল বলতে চাইছেন, আমার মনে এই সমস্ত যে খেয়াল আসছে, এগুলো হচ্ছে দ্য ফ্যালেসি অফ মাইন্ড। মাঝে মধ্যে মানুষ যখন দুঃখ কষ্ট পায়, ফ্যালেসি মানে কি, ভুল ভ্রান্তি, এই সমস্ত ভুলভাল খেয়াল মনে চলেই আসে। বাট মাই হার্ট স্মোট মি, কিন্তু স্মোট মানে কি, জোরে ধাক্কা দেওয়া। তোমরা এই স্মোট কথাটা আরেকটা টেক্সটে পাবে, দ্য লিসনার্স, ওয়াল্টার ডেলামেয়ারের। ঠিক আছে, তো জোরে জোরে ধাক্কা দেওয়া, কিন্তু আমার মনে যেন জোরে জোরে ধাক্কা দেয়। দেখবে পুরনো যেখানে যে কোনো জায়গা, স্কুল কলেজে গেলে বুকের ভিতরটা চাক করে ওঠে, হ্যাঁ, তো সেটাকেই তিনি বলছেন স্মোট করছে, জোরে জোরে ধাক্কা দিচ্ছে। আই হ্যাড ভায়োলেন্টলি ব্রোকেন দ্য ব্যান্ডস বিটুইন স্টার্স। ব্যান্ডস মানে হচ্ছে যে কানেকশন, আমাদের মধ্যেকার যে সুতোটা আমার সহকর্মীদের সাথে, আমার অফিসের সাথে আমাকে জুড়ে রেখেছিল। বিটুইক্সট মানে হচ্ছে বিটুইন, তাহলে বিটুইক্সট ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান আর্কাইক ওয়ার্ড। তাহলে ওই আর্কাইক ওয়ার্ড বিটুইন বলছে এই যে সুতোটা যেটা আমাদেরকে জুড়ে রেখেছিল, আমি যেন নিজে হিংস্রভাবে সেই সেটাকে যেন ছিন্ন করে দিয়েছি। কাজে এখন আর আফসোস করে লাভ কি? মানে সে ওই গানটা আছে না, নিজের হাতে ভাব ছাড়িয়েছি, ভাবলে হবে কি। হ্যাঁ, তো এখানেও সে একই অবস্থা, যে আমি নিজের হাতেই তো সেটাকে ছেড়ে দিয়েছি, এখন আর ভেবে কি লাভ। ইট ওয়াজ অ্যাট লিস্ট নট কোর্টিয়াস। বলছে আমি যেটা করেছি সেটাকে আর যা হোক ভদ্রতা বলা যায় না। এইভাবে হঠাৎ করে দুম করে নিজের কাজটা ছেড়ে দিলাম, এখন তার মনে হচ্ছে যে তিনি ভুল করেছেন। ওই যে একটা কথা আছে না, মানে আমাদের শেলি যে কথাটা বলেছেন টু আ স্কাইলার্কের, উই লুক বিফোর অ্যান্ড আফটার অ্যান্ড পাইন ফর হোয়াট ইজ নট, আওয়ার সিনসিয়ারেস্ট লাফটার উইথ সাম পেন ইজ ফ্রড, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট ডিলস উইথ স্যাডেস্ট থট। মানে সামনে, অতীত বা ভবিষ্যৎ, সব দিকে সেটাকেই ভালো মনে হয়, বর্তমানকে নিয়ে আমরা কোনোদিনও খুশি নই। অথচ এই বর্তমানটাই যখন একটা সময় পরে অতীত হয়ে যাবে, মনে হবে আহা কি ভালো দিনটাই না ছিল। বা এই বর্তমানটা যখন একটা সময় ভবিষ্যৎ ছিল, মনে হতো কবে আসবে এই দিনটা। কিন্তু আমরা বর্তমানকে নিয়ে কখনো ভালো থাকি না। মানে দিস ইজ এক্স্যাক্টলি গেটিং রেজোনেটেড হিয়ার। ওকে, আই শ্যাল বি সাম টাইম বিফোর আই গেট কোয়াইট রিকনসাইল টু সেপারেশন। বলছে আমার এখনও বোধহয় কিছুটা সময় লাগবে এই সেপারেশন, এই বিচ্ছেদের সাথে পুরোপুরি মানিয়ে নিতে বা খাপ খেয়ে নিতে। রিকনসাইল মানে আবার মানে মানিয়ে আবার ভাব করে নেওয়া। তার মানে বলছে এই যে বিচ্ছেদ আমার সহকর্মীদের সাথে, অফিসের সাথে, আমার পুরনো অভ্যেসের সাথে, সেইটার সাথে খাপ খেয়ে নিতে এখনও বুঝি আমার বেশ কিছুটা সময় লাগবে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে, ইন্টারেস্টিং লেগে থাকে, প্লিজ ডু লেট মি ইন দ্য কমেন্ট সেকশন। তোমরা যদি কমেন্ট করো, ভালো লাগে, একটু মোটিভেশন পাওয়া যায়। এবং অবশ্যই চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর কি কি টেক্সট তোমরা শিখতে মানে চাইছো যে আমি করাই ক্লাস, সেগুলো অবশ্যই মেনশন করবে। এসএলএসটির আরও বেশ কিছু ভিডিও আমি ইতিমধ্যে করেছি এবং আগামী দিনেও করব। মানে আমি চেষ্টা করছি 11-12-এর একটা ভিডিও, 9-10-এর একটা ভিডিও এইভাবে দেওয়ার। তো তোমরা একটু অবশ্যই কনসিস্টেন্টলি একটু ফলো করো ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো।